আজকে কথা বলবো অ্যাবিউজ নিয়ে। তার আগে জানি অ্যাবিউজ মানে কি। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অ্যাবিউজ কথাটার অর্থ হচ্ছে যে কারো প্রতি অমানবিক এবং হিংস্র আচরণ করা, এবং যেটা রেগুলারলি এবং রিপিটেডলি হয়ে থাকে সেটাকে আসলে অ্যাবিউজ বলা হয়ে থাকে। অ্যাবিউজ শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। শারীরিক অবস্থাটা আমরা চোখে দেখতে পারি, কিন্তু মানসিকটা আসলে আমরা চোখে দেখতে পাই না, এবং চোখে দেখতে পারি না বলে এই অ্যাবিউজটা আমার কাছে মনে হয় যে খুব গভীরভাবে ইম্প্যাক্ট ফেলে। তো অ্যাবিউজগুলো কি, চলেন জেনে নেই। তার আগে আরেকটা কথা বলি। এই যে আমরা বললাম যে হিংস্র এবং অমানবিক আচরণ, যখন শারীরিক অ্যাবিউজ হয় তখন এটা পরিমাপ করা যায়, যেটা হিংস্র এবং অমানবিক। কিন্তু যখন এটা মানসিক অ্যাবিউজের পর্যায়ে পড়ে তখন কিন্তু এটা পরিমাপ করা যায় না। তারপরেও আমার মনে হয় আমরা একটু হলেও পরিমাপ করতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে কোনো একটা কথা, কারো একটা আচরণ আপনার ভালো লাগছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আপনার ভালো লাগছে না। যখন আপনার ভালো লাগছে না, সেটাই আসলে অ্যাবিউজ। এবং সেই ভালো না লাগাটা, এটা কোনো যুক্তি দিয়ে প্রমাণ করার বিষয় না। এটা আপনার ভালো লাগছে না, এতটুকুই যথেষ্ট। তো আসলে আমরা কি কি ভাবে অ্যাবিউজড হয়ে থাকি, বা কি কি ভাবে আমি আরেকজনকে অ্যাবিউজ করি, সেটা হচ্ছে যে কাউকে অন্যদের সামনে হিউমিলিয়েট করা। এটা কিন্তু আমরা প্রায় করে থাকি, খেয়াল করি না। আহ, এটা অ্যাবিউজ আসলে যে কোনো রিলেশনশিপে হতে পারে। হতে পারে বাবা মার রিলেশনশিপের মধ্যে, বা বাবা মা মানে প্যারেন্ট এবং সন্তানের রিলেশনশিপের মধ্যে হতে পারে। হতে পারে এটা ভাই বোনের রিলেশনশিপে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে হতে পারে, হতে পারে বন্ধুদের মধ্যকার রিলেশনশিপে, এবং হতে পারে এটা আপনার অফিসেও। এখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো যখন অফিস হচ্ছে বা বন্ধু বান্ধবের সার্কেল হচ্ছে, সেই জায়গাটাতে হয়তো আমাদের হাতে কিছুটা অপশন থাকে। কিন্তু যখন এটা হয়ে যায় প্যারেন্টের ক্ষেত্রে, আমি তো প্যারেন্টকে পাল্টাতে পারছি না, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ হিউমিলেটেড ফিল করছি। আমাকে হয়তো অন্য কারোর সাথে তুলনা করে হিউমিলেট করা হচ্ছে। আম, এবং মেয়েরা অনেক সময় দেখা যায় যে স্বামীকে সবার সামনেই বলছে, দেখেন তো আমার সাথে এমন করে, হুম, আমার কথা শোনে না, বা হাজবেন্ড ওয়াইফের কথা বলছে। হুম। তো এই জিনিসটা যখন একবার দুবার হয়, আমরা করে ফেলি এবং পরবর্তীতে সচেতন হই যে না, এটা আসলে করা ঠিক হচ্ছে না, তখন আসলে এটাকে আর অ্যাবিউজ বলা যায় না। কিন্তু যখন জিনিসটা একটা প্যাটার্নে পরিণত হয়, মানে মানুষটা এটা রিপিটেডলি করছে, রেগুলারলি করছে, আমি বলছি কিন্তু তারপরও করছে, তখন কিন্তু এটা আসলে অ্যাবিউজ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ইনভেডিং ইউর পার্সোনাল স্পেস এন্ড বাউন্ডারিজ। এই ভিডিওটা করতে যেয়ে আমার কাছেও মনে হলো যে আমরা আসলে অনেক সময় আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই কাজটা করি, যে তারা কি খাচ্ছে, পড়ছে, কখন ঘুমাচ্ছে, কার সাথে মিশছে, সারাক্ষণ আমরা একেবারে আম, তাদের উপর পুলিশিং করি। কিন্তু তারাও যে বড় হয়েছে, তাদের একটা পার্সোনাল স্পেস আছে, তাদের কোনো সময় ইচ্ছা করে যে একা থাকতে, কথা না বলতে, সেই ব্যাপারটা কিন্তু থাকে। আবার আমরা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও এই জিনিসটা করি, যে বইয়ের ফোন ঘাটাঘাটি করলাম, বা হাজব্যান্ডের ফোন চেক করলাম, কার সাথে চ্যাট করছে বা কি করছে। তো এই জিনিসগুলো আসলে পার্সোনাল স্পেস এবং বাউন্ডারিকে ইনভেট করা। কনস্ট্যান্টলি ক্রিটিসাইজিং, এটাও কিন্তু হয়। অনেকে মনে করে যে না, প্রশংসা করলে তো মাথায় উঠে যাবে, হ্যাঁ, প্রশংসা করা যাবে না, বা প্রশংসা যদি করি তাহলে তো আর পড়াশোনা করবে না। সেজন্য আমরা পড়াশোনা মানে আহ, দেখা যায় যে প্রশংসা করি না, আমরা অলওয়েজ ক্রিটিসাইজ করি। বাচ্চা যদি 15-10 পায়, আমরা বলি যে আলো ভালো করতে পারতা, 15-15 কেন পেলা না। হুম। তো এই জায়গাগুলো কিন্তু আমরা করি, এবং আমরা
সচেতনভাবে করি না, অবশ্যই আমরা হার্ট করার জন্য করি না, এটা আসলে আমাদের প্যাটার্ন হয়ে যায় যে ক্রিটিসাইজ করা। হ্যাঁ, বা আপনি একটা কোনো কাপড় পরছেন, আপনাকে হাজবেন্ডকে দেখাচ্ছেন, তো আপনার হাজবেন্ড ভাবছে নিশ্চয়ই আমাকে একটা কিছু বলতে হবে, হ্যাঁ, একটা ক্রিটিসাইজ করতে হবে, আমি তো তার ভালো চাই, সুতরাং আরও কত সুন্দর লাগবে সেই পরামর্শটা আমি দিতে চাই। আমি হয়তো তখন তিনি হয়তো বলেন যে এইভাবে না করে ওভাবে বললে ভালো হতো। তো ওই যে বললাম, জিনিসটা একবার দুবার হলে ঠিক আছে, কিন্তু এটা যদি একটা প্যাটার্নে পরিণত হয়, এটা যদি একটা রেগুলার বেসিসে হয়, তখন কিন্তু এটা অ্যাবিউজের পর্যায়ে পড়ে। আরেকটা হচ্ছে যে মেকিং ইউ ফিল লাইক ফুল ওয়ান, এটা অনেকেই করেন। সেটা হচ্ছে যে আরেকজনকে ছোট দেখায় একটু মজা পায়, নিজেকে একটু সুপিরিয়র মনে হয়। এই কাজটা অনেকেই করে থাকে যে আরেকজনকে বোকা ভেবে যায়, তুমি তো বোকা, কিছুই বুঝো না। হ্যাঁ, এই যে একটা তারা রোল প্লে করে যে একটা ক্রিটিক্যাল প্যারেন্টসের, যে সবসময় সবার প্যারেন্টিং করতে হবে এবং ক্রিটিক্যালি করতে হবে, তাকে একটা ফুল প্রমাণ করতে হবে, সেই জায়গাটা কিন্তু আসলে খুব অস্বাস্থ্যকর। আরেকটা হচ্ছে যে ডিসমিসিং ইউর থটস অর ফিলিংস, যেটা আমরা একেবারে মানে ছোট বয়সে হওয়ার হামেশা আমরা এটা শিকার হই, এবং পরবর্তীকালে এই যে আমাদের এই থট এবং ফিলিং যখন ভ্যালিডেশন পায় না, মানে সংসারে বা বাবা মার কাছে বা ছোটবেলায়, তখন কিন্তু এই যে আমাদের একটা ক্ষত হয়ে যায়, সেই ক্ষতটা নিয়ে কিন্তু আমরা আসলে পরবর্তীতে খুব সাফার করি। সেটা হচ্ছে যে আমার যে চিন্তাই আসুক না কেন, আসতেই পারে, সেটার উপর কিন্তু আমার কোনো হাত নেই। হুম, এবং ফিলিং এর ব্যাপারটাও, এটার উপরেও কিন্তু আমার কোনো হাত নাই, আমার খারাপ লাগছে তো লাগছে। তো এই জিনিসটাকে ভ্যালিডেট করা, কিন্তু আমরা অনেক সময় বলি এটাতে খারাপ লাগার কি আছে, এবং সাথে সাথে নিজের একটা কোটেশন জুড়ে দিই যে আমারও তো এরকম সময় গেছে, তো কি হয়েছে। হুম, এটা করি আমরা। আরেকটা হচ্ছে যে মেকিং ইউ ডাউট অ্যাবাউট ইউর সেলফ, আমরা অনেক সময় মানে এমন কাজগুলো করি, বিশেষ করে আমাদের প্রিয়জনদের সাথে, যে তারা নিজেরা একটা অস্তিত্ব সংকটে পড়ে যায়। তারা হয়তো আপনার কাছে এসছে একটু ভ্যালিডেশন পাওয়ার জন্য। কিন্তু আপনি তাকে বললেন যে, "তুমি এটা রাগ করছো, এটাতে রাগ করার কি হলো?" হ্যাঁ? তখন কিন্তু আপনার একটা সেলফ ডাউট তৈরি হয় যে, তাহলে কি আমি নরমাল না? সবাই যেটা খুব সহজেই কোপ আপ করে, আমি এটা কোপ আপ করতে পারছি না। তাহলে হয়তো আমার মধ্যেই সমস্যা। এবং ব্লেমিং ইউ ফর দেয়ার অ্যাকশন। এখানেও বলি অনেক সময় মা খুব রেগে যায়। রেগে যায়, "তোদের জন্য।" হুম? তোদের জন্য এরকম করছি, তোদের জন্য কষ্ট পাচ্ছি, তোদের জন্য এই হচ্ছে, তোদের জন্য সেই হচ্ছে। তো রাগটা হচ্ছে ওনার, বিরক্তিটা হচ্ছে ওনার, ওনার ক্লান্তিটা হচ্ছে ওনার, কিন্তু সেটার জন্য রেসপন্সিবল করা হচ্ছে বাচ্চাকে। তো যার ফলে পরবর্তীতে যখন এই বাচ্চাটা বড় হয়, তখন কিন্তু সে দেখা যায় যে নিজের উপর সবকিছু ব্লেম নিয়ে ফেলে, যে আমি মনে হয় সবকিছুর জন্য দায়ী। এটা তাহলে আসলে একটা খুব গভীরভাবে একটা মানসিক আহ, ক্ষত তৈরি করে এই ধরনের অ্যাবিউজটা। ইউজিং সার্কাজম টু হার্ট ইউ, এটা খুব বেশি হয়। কারো কারো একদম প্যাটার্ন আছে। তো তাদেরকে যদি বলা হয় যে আমি কষ্ট পাচ্ছি, আর তোমার সাথে তো মজা করছি, তুমি মজাও বুঝো না। হুম, তো এই জিনিসটা কিন্তু অনেকের প্যাটার্ন, তারা এরকমটাই করে এবং ভাবে আমি তো ও মজা করছে। আচ্ছা, এবং অনেকে কন্ট্রোলিং এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ। এখানে আমি বলবো যে সেই বাবা মার কথা, আমি আজকে খুব বেশি করে করে বাবা মার কথা বলেছি, কারণ আসলে আমাদের ছোটকালের বিকাশটাই আসলে পরবর্তী জীবনে, মানসিক বিকাশটা আমাদের পরবর্তী জীবনে খুব ইম্প্যাক্ট ফেলে। সে কারণেই আসলে আমি বারে বারে মানে প্যারেন্ট এবং বাচ্চার উদাহরণটা তুলে নিয়ে আসছি। তো এখন ব্যাপারটা কি হয় যে যখন আমি ছোট থাকি, তখন কিন্তু আমার আসলে সেরকম রিসোর্স থাকে না যে কোনো একটা কিছু গুছায় বলবো। তো ছোটবেলায়, এখন ছোটবেলাকার উপর আসলে আমাদের কারো হাত নাই। কিন্তু বড়বেলায় যখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু আসলে আমার কিছু করবার থাকে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে সচেতন হওয়া। কারণ এই ধরনের রিলেশনশিপগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি এই রিলেশনশিপ থেকে ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? সেটা হচ্ছে যে আম আপনি লোকটাকে ভালোবাসেন। আপনি মানুষটাকে ভালোবাসেন। আপনি ভয় পান যে আমি যদি কড়া করে তাকে কিছু বলি, তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। আপনি প্রতিনিয়ত তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন।
নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করেন যে আচ্ছা মজা করছে তো, আমি মজা নিতে পারি না কেন। ওই যে বললাম যে সেলফ ডাউট তৈরি হয়। আসলে প্রত্যেকটা জিনিস রিলেটেড, ইন্টার রিলেটেড, যে আমি মনে হয় পারি না, সবাই তো পারছে, আমি কেন পারি না। এবং আরেকটা ভয় থাকে যে আমি যদি একটু কড়া করে বলি তাহলে হয়তো সে মন খারাপ করবে। এই ভয়গুলো থেকে দেখা যায় যে আমরা এই অ্যাবিউজগুলোকে আসলে কাউন্ট করি না, আমরা এগুলোকে সুপারফিশিয়ালি আনতে চাই না, আমরা ভালো দিকটা দেখি। হ্যাঁ, অবশ্যই সেই মানুষটার ভালো দিক আছে, সেই মানুষটা আমাকে ভালোবাসে, সময় দেয়, আমার অনেক ক্ষেত্রেই সে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। কিন্তু আবার এটাও সত্য যে তার প্যাটার্নের কারণে আমি কিন্তু আমার আঘাত হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। এখন আমি আমার এই নিজের যে কষ্ট পাওয়াটা, সেটাকে যদি ভ্যালিডেট না করি, সেটাকে যদি আমি কাউন্ট না করি, ডিসকাউন্ট করি, এই খারাপ লাগাটা কিন্তু কোথাও চলে যাচ্ছে না, এটা কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডে জমা হচ্ছে। এবং সেই মেক পিওনের ব্যাগের মতো মন খারাপের যে দিস্তাগুলো জমা হতে 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 একসময় এমন হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা আউটব্রাস্ট করি। এবং তখন কিন্তু আলটিমেটলি একটা ঝগড়ার রিলেশনশিপ দাঁড়ায়। দেখা যায় যে কিছুদিন পরপর পরপর ওই মানুষটার সাথে আমার ঝগড়া হচ্ছে, এবং সেই ঝগড়াতে আমি নিজেকে ভিকটিম করছি এবং তাকে ব্লেম করছি, এবং আমরা দুজনেই একটা ব্লেম গেমের মধ্যে ঢুকে যাচ্ছি, এবং যেটা কিন্তু অস্বাস্থ্যকর। কারণ একটা ব্লেমিং এর ঝগড়া কিন্তু দেখা যায় যে দুইজনেই একটা পে অফ দেন। হ্যাঁ, যখন আমি ভিকটিম সেজে কারোর সাথে ঝগড়া করছি এবং দুজনেরই লাস্টে শেষ হয়ে যাচ্ছে মানে কোনো এক ধরনের সেটেলমেন্ট ছাড়া, তখন যিনি ওই প্যাটার্নের, এটা তো ওনার প্যাটার্ন, উনি সেজন্য বুঝতে পারেন না, উনি তখন ভাবেন কি এমন করলাম যেরকম রাগ করলো। হ্যাঁ, আর যিনি ঝগড়া করলেন তিনি ভাবেন যে ভুলটা মনে হয় আমারই ছিল, কি কারণে শুধু শুধু ঝগড়া করতে গেলাম। তো এই জায়গাটা আসলে সচেতন হওয়া দরকার যে আমি আসলে কি করছি। আমি যদি সচেতন হই যে না, আমার তার এই ব্যবহারটা আমার ভালো লাগছে না, শুধু তার এই ব্যবহারটুকু, তার ব্যবহার এবং তার ফিলিং থেকে যদি আমি আলাদা করতে পারি যে না, মানুষটা ভালো, মানুষটা আমাকে ভালোবাসছে, কিন্তু তার এই ব্যবহারটা আমার ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আমি স্ট্র্যাটেজি নিতে পারি যে আমি কি করব। আমি তাকে শক্তভাবে বলতে পারি, তার প্রতি রেসপেক্ট রেখে ফার্মলি পোলাইটলি আমি তাকে বলতে পারি যে দেখো তুমি আমার এই কাজটা করো না, আমার ভালো লাগছে না। তারপরে তিনি বদলাতেও পারেন, নাও বদলাতে পারেন, না বদলানোর সম্ভাবনাটা একটু বেশি থাকে যেহেতু এটা তার প্যাটার্ন। সেই ক্ষেত্রে আমি একটা ডিস্টেন্স মেনটেন করতে পারি। সেই ডিস্টেন্স বা বাউন্ডারি দেওয়ার ফলেও কিন্তু দুটা কাজ হবে। একটা হচ্ছে যে আমি নিজে একটু ভালো থাকার ক্ষেত্র তৈরি করছি, এবং আরেকজনকে একটু ভাবার সময় দিচ্ছি যে দেখো আমি এই কারণে তোমার এই ব্যবহারটা পছন্দ করছি না, আমি তোমাকে বলেছি, তুমি যেহেতু শুনছো না, আমি তোমার সাথে একটু দূরত্ব মেনটেন করছি। এবং এই জায়গাটা একটা ব্যাপার থাকে, এই জায়গাটার ব্যাপারটা হচ্ছে যে আপনার নিজস্ব প্যাটার্ন। সেটা হচ্ছে যে এই যে দূরে থাকার কারণে বা আপনি তাকে বললেন, এটার হলো কি একটা নেগেটিভ ক্ষেত্র তো তৈরি হলো, তাই না? এই নেগেটিভ ক্ষেত্রটা যখন তৈরি হবে তখন একটা কি হবে, একটা শূন্যতা তৈরি হবে, একটা খারাপ লাগা তৈরি হবে, যে আগের যে রিলেশনশিপটা, উষ্ণতাটা আপনি বারবার ফিরে পেতে চাইবেন। কিন্তু এই স্পেসটা দেওয়া জরুরি। এবং এই স্পেসটার যখন আপনি তৈরি করবেন, একটা শূন্যতা আপনি বোধ করবেন, সেই শূন্যতার যে বোঝাটা বা যে ভারটা, সেটা আপনি বহন করার জন্য রেডি আছেন কিনা, আপনার রেডিনেস আছে কিনা, সেটা চেক করাটা দরকার। এবং তারপর আপনি একটা হেলদি বাউন্ডারি মেনটেন করতেই পারেন। তো এইটুকুই ছিল আসলে আজকে আমার অ্যাবিউজ নিয়ে বলা। তো আমি শেষে আপনাদেরকে একটা টুলস, সেটা হচ্ছে নবরস। নব মানে হচ্ছে নয়, এবং রাস মানে হচ্ছে যে ইমোশন, ৯টা ইমোশন। তো ইমোশন কিন্তু আমরা আসলে দেখতে পাই না, চোখে দেখা যায় না, তবে হ্যাঁ আমরা ফিল করি। এখন ধরেন আমরা যদি এই ইমোশনকে একটা আকার দিতে পারি, যেটা কিনা এই নবরস কনসেপ্টে এর বিভিন্ন মুদ্রার মাধ্যমে অথবা ক্লাসিক্যাল মিউজিকের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই জায়গাটা আসলে আপনাকে কিভাবে হেল্প করবে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফিলিংকে
ভ্যালিডেট করি যে হ্যাঁ আমার এটা এরকমটা হচ্ছে, অ্যাকসেপ্ট করে নিই যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, কষ্টটা থাকবে, এবং একে নার্চার করি, যেটা খুব জরুরি। আমার কষ্টের সময় আমার নিজেকে নার্চার করা, আমার সেই ফিলিংটাকে নার্চার করা, সেটার জন্য একটা টুলস দরকার। তো আমি যেহেতু মিউজিক ভালোবাসি, সেজন্য আমি একটা মিউজিক্যাল টুলস দিব। সেটা হচ্ছে যে ঋষভ রিখিরাম শর্মা, উনি ক্লাসিক্যাল মিউজিক করে থাকেন। তো উনি এই যে নাভারাস, এই নাভারাসের মধ্যে জিরা যেটা, অর্থাৎ হিরোইজম এবং কারেজ, এইটাকে নিয়ে তিনি একটা একটা সুর তুলেছেন। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকবেন সবাই।